আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আসলে এসএসসি 24 বলবো, 26 বলবো না 25 বলবো, তার কোনো ঠিক নাই আসলে। ইন্টারমিডিয়েট যারা আছো তাদের সবার জন্য এটা কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে না? তো এইরকম একটা টপিক দেখতেই পাচ্ছ, টপিকটা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। তো এই যে রেপ্লিকেশন ব্যাপারটা আছে, এটা কিন্তু আসলে দেখো ভাইয়া, বোর্ড পরীক্ষা থেকে শুরু করে যত জায়গা আছে সব জায়গাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে এবং তোমাদের রিটেনেও আসে। তো ইন্টারমিডিয়েটে আসার পরে তোমাদের অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এটা বুঝতে আপনাদের সমস্যা হয়। তো এটা দিয়ে যেন কোনো সমস্যা না হয় এবং এটা কেমনভাবে সুন্দর করে একটু বুঝে মনে রাখা যায়, সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? তাহলে চলে আসেন সবাই, আমরা আজকে এই যে ডিএনএ রেপ্লিকেশন, যে কঠিন জিনিস মনে হয়, যে কঠিন জিনিস দেখে আপনারা ভয়ে শুরু করেন না, সেই কঠিন জিনিসটাকে কিভাবে মুখোমুখি হয়ে তাকে সহজভাবে আমরা পড়তে পারি, সেই জিনিসটাই কিন্তু আমরা আজকে দেখব। তাহলে আমরা আজকে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আলোচনাটা শুরু করে দিই। তো দেখো, এই যে ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা আসলে কি? ডিএনএ রেপ্লিকেশন শব্দটাই বাংলাতে তোমরা আগে থেকে শিখছো, এটাকে আমরা কি বলি? অনুলিপন। রেপ্লিকেশন মানে হচ্ছে অনুলিপন। মানে কি? আমরা একটা ডিএনএ থেকে নতুন করে ডিএনএ তৈরি করতেছি, অনুলিপি তৈরি করতেছি, ঠিক আছে না? অনুলিপন কথাটা আসতেছে অনুলিপি থেকে, মানে একটা ডিএনএ ছিল, সেখান থেকে আমরা নতুন করে তৈরি করতেছি, সেটাই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। এখন এটা কিভাবে হয়, কি কি দরকার, কেমনে কি হচ্ছে, সে সবটুকুই আমরা কিন্তু জানবো। তাহলে আমরা দেখি, এই যে রেপ্লিকেশনের অনুকল্প বলে একটা কথা আমরা প্রথমে বলেছি। এই যে রেপ্লিকেশন হয়েছে ডিএনএর, তো রেপ্লিকেশনের জন্য আসলে প্রথমে 3টা অনুকল্প নিয়ে আলোচনা করা হয়েছিল। যদিও পরবর্তীতে 3টা না, পরবর্তীতে আমরা একটা নিয়ে পড়াশোনা করি, বাট প্রথমে ওই যে আছে না, সব ক্ষেত্রেই দেখবা কিছু না কিছু প্রস্তাবিত হয়, প্রস্তাবিত হওয়ার পরে সেটাকে আমরা পরবর্তীতে বাদ দিয়ে একজনকে প্রাধান্য দিয়ে বসে থাকি। অন্যগুলা কি কষ্ট করলো বাদ, ঠিক আছে, তোমার আর কোনো দাম নাই, আমরা একটা নিয়ে বসে থাকবো। সো আলটিমেটলি আমরা আগে দেখবো যে আসলে এই যে অনুকল্প কি কি ছিল এবং আমরা বর্তমানে কোনটা নিয়ে আসলে পড়াশোনা করি, সবটুকুই জানবো। তো প্রথমে দেখো, এই যে অনুকল্প, রেপ্লিকেশনের আসলে অনুকল্প হচ্ছে মোট 3টা অনুকল্প দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? একটা হচ্ছে আমরা বলি সংরক্ষণশীল, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল, আর 3 নম্বর আছে হচ্ছে আমাদের বিচ্ছুরণশীল। আচ্ছা, তাহলে এই যে দেখো ভাইয়া, আমাদের যে 3টা আছে, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর বিচ্ছুরণশীল, তো কোনটাতে কি হবে আসলে আমরা একটু সেটা খেয়াল করি। প্রথমটার নাম হচ্ছে সংরক্ষণশীল। আমরা জানি যে ডিএনএ এর ডাবল হেলিক্স থাকে, মানে 2টা সূত্রক থাকবে। এখন সংরক্ষণশীলে কি হবে? তো মনে করো এইরকম একটা আমাদের ডিএনএ আছে আগে থেকে, এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ। সংরক্ষণশীলে কি হয়, এই মতবাদ অনুসারে কি হবে? সংরক্ষণশীলে এই যে একটা ডিএনএ থেকে যে নতুন 2টা ডিএনএ তৈরি হবে, অবশ্যই একটা থেকে তো 2টাই হবে, সংখ্যা বৃদ্ধি না হলে আবার কিভাবে হবে, তাই না? তাহলে একটা থেকে যে 2টা তৈরি হবে, তার মধ্যে একটা একদম আগেরটার মতোই থাকবে, একদম আগেরটার মতো থাকবে একটা, আর আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে একদম পুরাপুরি নতুন হয়ে যাবে। তাহলে একটা কি বললাম, একটা হচ্ছে আমাদের আগেরটার মতোই থাকবে, আর একটা আমাদের একদম পুরাপুরি নতুন চলে আসবে। যেমন এই যে দেখো, একটা নতুন, এই যে একটা আগেরটার মতোই আছে, আর আরেকটা যেটা হবে সেটা একদম পুরোটা নতুন, আগেরটার সাথে কোনো মিল নাই। তার মানে দেখো, একটা যেহেতু একদম মাতৃটার মতো আছে, মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা মা বলতে পারি বা মাতৃ ডিএনএ, আর যারা নতুন করে হচ্ছে তারা কি ডটার বা বেটি, ঠিক আছে না? তো দেখো তাহলে কি হচ্ছে, দেখো মায়ের মতো একদম একটা থেকে গেছে, আর আরেকটা একদম আলাদা। এই যে মায়ের মতো একদম একই রকম ভাবে আরেকটা থেকে যাচ্ছে, তাই এটাকে আমরা বলি সংরক্ষণশীল, ঠিক আছে? আর এবার চলে আসো অর্ধ সংরক্ষণশীল। দেখো নামেই আছে কি, অর্ধ সংরক্ষণশীল। সংরক্ষণশীলে আমরা পুরাটা সংরক্ষণ করছি, তাহলে অর্ধতে কি করব, আমরা অর্ধেক সংরক্ষণ করব। অর্ধ সংরক্ষণশীলে কি হয়, এই যে মনে করো এরকম একটা ডিএনএ আছে আমাদের, এই ডিএনএ থেকে নতুন যে ডিএনএ তৈরি হবে, তার মধ্যে কি হবে, এই যে মা যেটা বললাম বা মাতৃ ডিএনএ, যেটা
একটাতে মাতৃ ডিএনএ এর একটা সূত্রক থাকবে, আর একটাতে মাতৃ ডিএনএ এর আর একটা সূত্রক চলে যাবে, আর নতুন করে একটা করে সূত্রক তৈরি হবে এই রকম। তাহলে খেয়াল করো অর্ধ সংরক্ষণশীল কেন বলতেছি, কারণ নতুন করে যে দুইটা ডটার ডিএনএ তৈরি হচ্ছে তার মধ্যে প্রতিটাতে একটা করে মাতৃ ডিএনএ এর সূত্রক আছে। যেহেতু মাতৃ ডিএনএ এর সূত্রক একটা করে আছে আর একটা করে নতুন তৈরি হয়েছে, তাই এটাকে আমরা অর্ধ সংরক্ষণশীল বলতেছি। তাহলে এটা হয়ে গেল অর্ধ সংরক্ষণশীল। এরপরে দেখো ভাইয়া আছে নাম হচ্ছে বিচ্ছুরণশীল। ভাই নামেই আছে বিচ্ছুরণ, সে বিচ্ছুরিত হয়ে যাবে, মানে চারিদিকে ছড়াই ছিটাই যাবে একদম। বিচ্ছুরণশীলটা আসলে ওই রকমই, সে ছড়াই ছিটাই যায় চারিদিকে। কেমন ছড়াই ছিটাই যায়? এই যে মনে করো এরকম একটা আমাদের আবার সে একই কথা যে একটা মাতৃ ডিএনএ এরকম আছে, এই মাতৃ ডিএনএটা এবার কি হবে, নতুন করে যেটা তৈরি হবে সেখানে দেখা যাবে যে মাতৃ ডিএনএর কিছু অংশ থাকবে, তার সাথে নতুন ডিএনএর কিছু অংশ থাকবে, আবার মনে করো এরকম মাতৃ ডিএনএর কিছু অংশ আসলো, তার সাথে আবার নতুন ডিএনএর কিছু অংশ, মানে একটু মাতৃ ডিএনএ একটু নতুন ডিএনএ এরকম হবে। যদিও আমার ছবিতে একদম একপাশে চলে আসছে, দেখো আমরা এটা এইভাবে আঁকতে পারি। আসলে যদি আমরা একটু এইভাবে আঁকি যে এই যে মাতৃ ডিএনএ একটু আসলো, তারপরে মনে করো আসলো হচ্ছে আমাদের নতুন ডিএনএ, তারপরে আবার থাকলো একটু মাতৃ ডিএনএ, আবার মনে করো একটু আসলো হচ্ছে আমাদের নতুন ডিএনএ আসলো, তারপরে একটু আসলো মাতৃ ডিএনএর কিছু অংশ আসলো, আবার আসলো কিছু পরিমাণে আমাদের নতুন ডিএনএ। এই যে এমনে কি হচ্ছে তাহলে দেখো বিচ্ছুরণশীল কেন বলতেছি, কারণ ছড়াই ছিটাই আছে। দেখো একটু মাতৃ একটু নতুন, একটু মাতৃ একটু নতুন। যদি দুইটা এইভাবে তৈরি হয় যে একটু নতুন একটু মাতৃ আছে, আবার একটু নতুন, তারপরে আবার আসতেছে মনে করো একটু মাতৃ আসতেছে, তারপরে আবার একটু নতুন থাকতেছে, আবার একটু মাতৃ চলে আসতেছে, এই যে দেখো একটার সাথে আরেকটার মধ্যে ছড়াই ছিটাই আছে, এটাই হচ্ছে বিচ্ছুরণশীল। বিচ্ছুর মতো ছড়াই গেছে, ঠিক আছে না? চারিদিকে ছড়াই ছিটাই যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি বিচ্ছুরণশীল। তাহলে আমাদের এই যে ডিএনএর যে রেপ্লিকেশনটা তৈরি হবে সেটার অনুকল্প কিন্তু আছে এই তিনটা, ঠিক আছে? এখন দেখো আমি কিন্তু এখানে তোমাদের এটা ভালোভাবে বোঝানোর জন্য একটা ছবি নিয়ে আসছি। এই ছবির দিকে তুমি তাকাও, ছবিতে দেখলে তুমি বুঝতে পারবা। দেখো প্রথমটা আছে কনজারভেটিভ, মানে এটা হচ্ছে সংরক্ষণশীল বলছি। তো সংরক্ষণশীলের দিকে তুমি যদি তাকাও তাহলে একটা জিনিস বুঝতে পারবা। দেখো এটা ছিল আমাদের মাতৃ, এটা ছিল মাতৃ ডিএনএ ছিল। মাতৃ ডিএনএ থেকে দেখো যে নতুন যে তৈরি হয়েছে তার মধ্যে দেখো এই যে একটা একদম মাতৃ ডিএনএ এর মতোই আছে, এই যে এটা একদম মাতৃ ডিএনএ এর মতো। এই যে আমি বললাম সংরক্ষণশীল এটাই হবে, মায়ের মতো একটা থাকবে আর একটা সম্পূর্ণ নতুন। এই যে দেখো এটা একদম নতুন, তাই এটাকে আমরা বলতেছি সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীলে কি হচ্ছে, একটা আছে মায়ের মতো একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে নতুন একটা হচ্ছে মায়ের মতো, তাই এটাকে আমরা বলতেছি অর্ধ সংরক্ষণশীল। অর্ধেকভাবে হয়েছে, অর্ধেক নতুন অর্ধেক পুরাতন। আর বিচ্ছুরণশীল ডিসপারসিভ যেটা আছে এখানে দেখো কি হয়েছে, এই যে একটু মাতৃ থেকে একটু নতুন, একটু মাতৃ একটু নতুন, এই দেখো এগুলো একদম ছড়াই ছিটাই, মানে একটার সাথে একটা মিক্সড হয়ে গেছে। এইরকম যখন হবে তখন সেটাকে আমরা বলি বিচ্ছুরণশীল। তাহলে আমাদের অনুকল্প তো চলে আসলো তিনটা, বাট তিনটাই কি আমাদের আসলে সঠিক আছে? তিনটাই কি কাজে লাগে আসলে? না, আসলে কি হলো পরবর্তীতে দেখা গেল গবেষণা করে আসলে এই তিনটাই আমাদের শরীরে হয় না। আমাদের শরীরে হয় মেইনলি হচ্ছে এই 2 নাম্বারটা, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে আমরা আসলে নেক্সট যে জিনিসটা নিয়ে ভালোভাবে আলোচনা করব সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কারণ এটাই কি, এটাই তো আমাদের হচ্ছে, এটাই যেহেতু মেইন, তাহলে বাকিগুলো আলোচনা করে আর কি হবে। সো আমরা যেটা জানবো এর পরে সেটা হচ্ছে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা। তাহলে আমরা এবার দেখে ফেলি, তাহলে এই যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি এটার জন্য কি কি দরকার হচ্ছে আর কেমনে এই প্রক্রিয়াটা হচ্ছে। ওকে, তাহলে দেখো এই যে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কি কি দরকার হতে পারে, কি কি লাগে আমাদের রেপ্লিকেশন হওয়ার জন্য। এখন দেখো এই যে প্রয়োজনীয় উপাদানটা আছে এটা কিন্তু শুধুমাত্র যে তোমার রিটেনের জন্য লাগবে তা না, এটা কিন্তু বহুপদী কোশ্চেনও অনেক সময় চলে আসে। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষাতে দেখবা যে আমাদের বোর্ড পরীক্ষা যেটা হয় সেখানেও কিন্তু এটা বহুপদী কোশ্চেন হিসেবে আসে যে রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপাদান কোনটা। তাহলে রেপ্লিকেশনে আসলে কি কি জিনিসপত্র লাগে, তুমি যে রেপ্লিকেশন করবা তার জন্য কি কি দরকার। তাহলে দেখো আমরা একটু দেখে ফেলি যে আসলে কি কি দরকার আছে রেপ্লিকেশনের জন্য। প্রথমে যদি আমরা খেয়াল করি তাহলে রেপ্লিকেশনের জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কিছু এনজাইম লাগবে, এনজাইম লাগবে ও কিছু প্রোটিন লাগবে। এনজাইম এবং প্রোটিনের দরকার আছে রেপ্লিকেশন করার জন্য।
অনেকগুলো এনজাইম, আসলে রেপ্লিকেশন এনজাইম পড়তে পড়তে আপনারা হাঁপিয়ে যান, ঠিক আছে না? সেই এনজাইম নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। তাহলে প্রথম কথা কি বললাম, প্রয়োজনীয় উপাদানের মধ্যে আমাদের লাগবে হচ্ছে কিছু এনজাইম লাগবে, প্রোটিন লাগবে, আর একটা কি লাগবে, এরপরে আমরা একটা জিনিস মনে রাখবো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের আরএনএ প্রাইমার দরকার, আরএনএ প্রাইমার, ঠিক আছে? এখন একটা কথা ভাইয়া, তুমি বলতে পারো ভাইয়া আমি পড়তেছি ডিএনএ, রেপ্লিকেশন করতেছি ডিএনএ, তাহলে তার মধ্যে আরএনএ প্রাইমারের কাহিনী কি? কি কাহিনী সেটা আমরা বলবো। আসলেও দেখো, স্বাভাবিক মাথায় আসলে বলা উচিত যে ভাই ডিএনএর মধ্যে আরএনএ কি করতেছে, করার তো কথা ছিল না, বাট কি করতেছে, কেন করতেছে, সেটা আমরা জানবো আস্তে আস্তে। তাহলে এটা হচ্ছে আমাদের আরএনএ প্রাইমারের কথা বললাম। তাহলে এটা লাগবে আরেকটা জিনিস আমাদের। এবার চলে আসো, যদি আমরা 3 নম্বরে দেখি আর কি দরকার। অবশ্যই দেখো ভাইয়া, তুমি যেহেতু এটা একটা প্রক্রিয়া ঘটাচ্ছ, একটা কাজ করতেছো, একটা থেকে দুইটা জিনিস তৈরি করতেছো, তাহলে কি লাগবে? অবশ্যই এখানে কিছু শক্তি লাগবে, শক্তি দরকার আছে। তাহলে আমরা লিখতে পারি এরপরে আমাদের দরকার হচ্ছে কিছু শক্তি। শক্তি কোত্থেকে আসে সবসময় মনে রাখবেন, শক্তি আসে ফসফেট থেকে। কোথা থেকে আসে? ফসফেট থেকে। তো এখানে আমরা কি কি ফসফেট বলতে পারি? যেমন মনে করো এই যে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট শুনছো তোমরা, তারপরে হচ্ছে সিটিপি, জিটিপি, তারপরে আমরা বলতে পারি টিটিপি। এখন দেখো, বলতে পারো ভাইয়া তাহলে ডি কেন লাগাচ্ছেন সামনে? আবার ডি কেন হচ্ছে? ডি হচ্ছে, এটা আমরা ডিএনএ পড়তেছি, ডিএনএ এর ফুল ফর্ম তো তোমরা জানো, ডিএনএ এর ফুল ফর্ম আমরা বলি ডি অক্সি রাইবো। ওই ডিএনএ এর জন্য আসলে আমরা আগে ডি যোগ করছি। এই যে দেখো, এগুলোতে সবগুলোতে পি আছে, মানে কি? ফসফেট। আর ফসফেট থেকে কিন্তু আমরা আলটিমেটলি শক্তি পাই। তাহলে শক্তি লাগবে আমাদের কিছু, এই শক্তিগুলো আসবে হচ্ছে এগুলো থেকে, সবগুলো ট্রাইফসফেট, অ্যাডিনোসিন, তারপরে গুয়ানোসিন, ঠিক আছে না, থায়ামিন যেগুলো আছে এগুলো থেকে আমরা পাবো। তাহলে আমাদের কিছু পরিমাণ শক্তি পেয়ে গেলাম আমরা। এরপরে কি লাগবে? এরপরে লাগবে হচ্ছে আমাদের ছাঁচ লাগবে। কিসের ছাঁচ? অবশ্যই ডিএনএ এর ছাঁচ। ডিএনএ ছাঁচ দরকার আমাদের। ছাঁচ কেন দরকার ভাইয়া? দেখো, তুমি যখন কোনো একটা কিছু তৈরি করবা, তাহলে অবশ্যই সেটা তৈরি করার জন্য কাউকে কেন্দ্র করে বা কাউকে দেখে দেখে বা কারো মতো করেই তো তৈরি করা লাগবে, তাই না? যেমন দেখো, আমাদের বাসায় দেখবা, আমাদের বাসায় অনেক সময় মায়েরা কি করে, সন্দেশ তৈরি করে। সন্দেশ তৈরি করার সময় বা দেখবা অনেকের বাসায় ওই যে ভাপা পিঠা তৈরি করে, আবার কারো বাসায় আমাদের রস পিঠা বলি আমরা। তো এটা তৈরি করার সময় দেখবা কোনো একটা কিছুর আকৃতির মতো করে তৈরি করে, এবং দেখবা সন্দেশ তৈরি করার জন্য আলাদা বাসনের মতো থাকে, যার মধ্যে দিলে সন্দেশের আকৃতি আলাদা হয়। আবার ভাপা পিঠাও দেখবা বিভিন্ন আকৃতির করা যায়। আবার রস পিঠা যেটা বলতেছি, ওই তুমি যেই আকৃতির মধ্যে ঢালবা সেই রকম করে তৈরি হবে। তো এই যে যার ভিতরে তুমি ঢেলে ওই জিনিসটা তৈরি করতেছো, সেটা কিন্তু আসলে ছাঁচ বলা হয়। যেমন মনে করো একটা পাতা আকৃতির একটা ছাঁচ নিছো, তার ভেতরে তুমি যদি দাও তাহলে সন্দেশটা দেখতে পাতার মতো হবে, গোল আকৃতির দিলে ওখানে দিলে গোল হবে। এই যে তুমি একটা জিনিসের ভেতরে দিয়ে তার আকৃতিটা বিভিন্ন রকম করে ফেলতেছো, তো যার উপর ভেতরে দিয়ে আমরা তৈরি করতেছি ওই জিনিসটাকে আমরা বলি ছাঁচ। তো আমরা যেহেতু ডিএনএ তৈরি করব, তাই ডিএনএ তৈরি করার জন্য আমাদের কি লাগবে? একটা পুরাতন ডিএনএ লাগবে, বা পুরাতন ডিএনএ একটা ছাঁচ লাগবে। তাহলে এটাকে আমরা বলতেছি কি? ডিএনএ এর ছাঁচ দরকার আছে। ওকে, তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। রেপ্লিকেশনের জন্য আমাদের এই সবগুলা জিনিস দরকার। তাহলে এখন কথা হচ্ছে, তোমাদের এখানে সবচেয়ে বড় কোশ্চেন যেটা থেকে যায়, ভাইয়া প্রাইমার কি জিনিস? তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই সব কিছু কনফিউশন দূর করার জন্য যেহেতু আসছি আমি, সো আমরা কি করব? কনফিউশনটা দূর করব। চলে আসি আমরা এরপরে, প্রাইমার কি জিনিস। তাহলে এবার দেখি আমরা যে হোয়াট ইজ প্রাইমার, এটা আসলে কি কি করতেছে এখানে। সে যেহেতু একটা আরএনএ, সো হোয়াট ইজ ইট ডুইং হিয়ার? হ্যাঁ, কি করতেছে সে? ডিএনএর ভেতরে কি করে বেটা? হ্যাঁ, তাহলে দেখো প্রাইমার জিনিসটা আমি কি বলছি, প্রাইমার হচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আরএনএ এর খণ্ডক একটা। তুমি আরএনএ এর খণ্ডক বলতে পারো এটা একটা, বা আরএনএ এর একটা ক্ষুদ্র অংশ। আরএনএ এর একটা ক্ষুদ্র অংশ। এখন কথা হচ্ছে দেখো ভাই, আরএনএ যেহেতু একটা আরএনএ এর অংশ, তার মানে এটা কয় সূত্রক হবে? আপনারা সবাই জানেন আরএনএ হচ্ছে সব সময় এক সূত্রক। তাহলে প্রাইমার যেটা, এটা অবশ্যই কি? এটা হচ্ছে এক সূত্রক হবে। অফকোর্স এটা এক সূত্রক। এখন খেয়াল করো, মনে করো আমরা যদি একটা প্রাইমারের কথা চিন্তা করি, এই যে মনে করো এটা হচ্ছে আমাদের একটা প্রাইমার, এবং প্রাইমারটা, বা দেখো ভাই তোমাদের এটা জানতে হবে, এখন থেকে জানবা যে সব কিছু নতুন যখন তৈরি হয়,
সেটা তুমি ডিএনএ পড়ো না কেন, আরএনএ পড়ো না কেন, সবসময় সেটা 5 থেকে 3-এর দিকে হয়, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা প্রাইমার, এটা একটা আরএনএর খণ্ডক, ছোট খণ্ড একটা, যেটা প্রাইমার। এখন এটাতে কি হবে আমরা কি জানবো, যে প্রাইমারটা আসলে কেন দরকার হয়। এই প্রাইমারের একটা বিশেষ কথা একটু মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে এই প্রাইমারের যে 3 প্রাইম প্রান্ত আছে, এই 3 প্রাইম প্রান্তে একটা হাইড্রোক্সিল মূলক থাকে। এই হাইড্রোক্সিল মূলকটা মুক্ত অবস্থায় থাকে, মানে সে যে কারো সাথে যুক্ত হইতে পারে, ঠিক আছে, সে কাউকে একটা স্টেজ দিতে পারে, সেখানে যুক্ত হওয়ার জায়গা সে দিতে পারে। তো প্রাইমারের মেইন জিনিসটাই হচ্ছে যে এর যে 3 প্রাইম প্রান্ত, এই 3 প্রাইম প্রান্তে একটা হাইড্রোক্সিল মূলক থাকে, আর এই হাইড্রোক্সিল মূলকেই একের পরে এক নিউক্লিওটাইড যুক্ত হয়ে আমাদের ডিএনএটা গঠন করে। তাহলে দেখো আমরা আবার বলি, প্রাইমার কি জিনিস, এটা হচ্ছে একটা আরএনএ এর খণ্ডক, আর আরএনএ যেহেতু এক সূত্রক তাহলে এটাও একটা এক সূত্রক। এবং আমরা মনে রাখবো প্রাইমারের যে 3 প্রাইম প্রান্ত আছে সেখানে একটা মুক্ত হাইড্রোক্সিল মূলক বিদ্যমান, এবং সে কি করে, সে আলটিমেটলি একটা স্টেজ হিসেবে কাজ করে। কিসের স্টেজ, যেন ওখানে আস্তে আস্তে নিউক্লিওটাইড যুক্ত হতে পারে। নিউক্লিওটাইড, এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে নিউক্লিওটাইড বলতেছেন, নিউক্লিওটাইডটা আবার কি জিনিস, তাহলে আমাদের তো আবার জানতে হবে হোয়াট ইজ নিউক্লিওটাইড। তাহলে যেহেতু আমি এখানে নিউক্লিওটাইডের কথা বলতেছি, তাহলে আমরা একটু নিউক্লিওটাইডটাও বলে ফেলি, আসলে নিউক্লিওটাইডটা কি জিনিস। খেয়াল করো ভাই, নিউক্লিওটাইড, তাহলে আমরা যদি নিউক্লিওটাইড দেখি, নিউক্লিওটাইড, এখন দেখো নিউক্লিওটাইড যেটা, এখানে মনে রাখবা নিউক্লিওটাইড তৈরি হয় 3টা উপাদান নিয়ে। কি কি উপাদান, নিউক্লিওটাইডে থাকে হচ্ছে একটা পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার থাকবে, পেন্টোজ সুগার মানে আমরা জানি 5 কার্বন বিশিষ্ট শর্করা। তারপরে কি থাকবে, এখানে থাকবে নাইট্রোজেন বেস, নাইট্রোজেনাস বেস মানে নাইট্রোজেন ক্ষার, মানে কোনগুলা, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এগুলো হতে পারে যে কোনো একটা। তারপরে কি থাকবে, তার থাকবে হচ্ছে ফসফেট। এই যে এই 3টা জিনিস যখন একসাথে থাকবে সেটাকে কিন্তু আমরা বলে থাকি নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইডটা একের পরে এক কোথায় যুক্ত হতে পারে, এই যে মুক্ত হাইড্রোক্সিল মূলকে। যেমন দেখো এই 3টা যদি আমি একসাথে করে দিয়ে আঁকি তাহলে দেখতে কেমন হবে। দেখো আমি যদি এই নিউক্লিওটাইডটা এঁকে ফেলি, এই সাইডে যদি আমরা আঁকি, তাহলে দেখো এটা দেখতে অনেকটা এই টাইপের হবে। পেন্টোজ সুগার মানে এটা হচ্ছে, আমরা এইভাবে আঁকলাম মনে করো, এটা হচ্ছে আমাদের একটা পেন্টোজ সুগার, ঠিক আছে, কার্বনের নাম্বারিং করতেছি না, করেই ফেলি মনে করো। এই যে মনে করো এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে যুক্ত থাকে আমাদের যে কোনো একটা নাইট্রোজেন বেস, মনে করো আমরা এখানে অ্যাডিনিন যুক্ত করে দিলাম। এবং পেন্টোজ সুগারের যেটা 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে ফসফেট। তাহলে দেখো পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস এবং একটা ফসফেট, এই 3টাকে কিন্তু আমরা একসাথে বলবো হচ্ছে নিউক্লিওটাইড। এটাই কিন্তু আমাদের নিউক্লিওটাইড। তাহলে এই যে নিউক্লিওটাইড, এরাই কি করবে, এরাই এই যে মুক্ত হাইড্রোক্সিল মূলক আছে এই মূলকের পরে একে একে যুক্ত হতে থাকবে, যুক্ত হয়ে হয়ে শেষ পর্যন্ত এখন ডিএনএ তৈরি করবে। এর কারণে দেখবা একটা কথা লেখা থাকে তোমাদের বইতে যে ডিএনএটা কি, ডিএনএ হচ্ছে একটা পলি নিউক্লিওটাইড চেইন। কারণ নিউক্লিওটাইড তো একটা হবে না, অনেকগুলো একসাথে যুক্ত হবে, তাই সেটাকে আমরা বলি পলি নিউক্লিওটাইড চেইন, ঠিক আছে। তাহলে এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে প্রাইমার আমরা শিখলাম, এটা আরএনএ, এটা এক সূত্রক হবে, এটার যে 3 প্রাইম প্রান্ত আছে সেখানে একটা মুক্ত হাইড্রোক্সিল মূলক থাকবে যেখানে একের পরে এক নিউক্লিওটাইড যুক্ত হবে। এবং নিউক্লিওটাইড কি জিনিস, নিউক্লিওটাইড 3টা জিনিস নিয়ে গঠিত হয়, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা কথা বলতে পারো, ভাইয়া আপনি তো আমাদের ডিএনএ পড়াচ্ছেন, তাহলে এখানে ইউরাসিল কেন লিখলেন। আসলে দেখো ভাই, আমি আসলে শুধু ডিএনএর জন্য লিখি নাই, নাইট্রোজেন বেস যা আছে সব কিছুই লিখছি, বাট তুমি যখন অবশ্যই শুধু ডিএনএর কথা বলবা তখন ইউরাসিল অবশ্যই লিখবা না, কারণ ইউরাসিল তো ডিএনএতে থাকে না, ইউরাসিল থাকে হচ্ছে আরএনএতে, ঠিক আছে না। তাহলে দেখো ভাইয়া, আমরা প্রাইমারের কথা বললাম, প্রাইমার আসলে কি কাজ করে সেটা আমরা দেখলাম। এবার আমরা একটু সামনের দিকে চলে আসি। এই যে দেখো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেপ্লিকেশনের এনজাইম সমূহ। আমি প্রথমে একটা কথা বলছি যে রেপ্লিকেশনের জন্য আসলে এনজাইম দরকার, শুধু 2-1টা না, মেলাগুলো এনজাইম আসলে দরকার হয়।
এবং এনজাইমের কাজ পড়তে পড়তে আপনাদের জীবন শেষ হয়ে যায়, ঠিক আছে না? তো আমরা দেখবো আসলে কি কি এনজাইম দরকার, তারা আসলে কি কি করতেছে, আমরা আস্তে আস্তে দেখবো সবগুলা। একসাথে বলে দিলে তো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তাহলে দেখো এবার রেপ্লিকেশনের এনজাইম সমূহ দেখি। এবার প্রথম কথা, রেপ্লিকেশনে কিভাবে হচ্ছে এবং কোন এনজাইম কি কাজ করতেছে, আমরা যদি একটু মনে করো যে ভিজুয়াল ইফেক্টের মতো করে দেখি, একটু ছবি এঁকে এঁকে বুঝি, তাহলে জিনিসটা মনে রাখতে আমাদের একটু সুবিধা হবে। তো দেখো আমরা যদি একটু দেখি প্রথমেই ডিএনএটা কেমন একটা জিনিস। মনে করো আমাদের ডিএনএটা হচ্ছে এইরকম একটা ঢেউ খেলানো সাপের মতো একটা জিনিস। তো আমরা দুইটা সূত্রক থাকে, তো মনে করো এইভাবে দিলাম আমরা যে ডিএনএ এরকম হচ্ছে দুইটা সূত্রক আছে, এই হচ্ছে আমরা একটা ডিএনএ আঁকলাম। ওকে, তো আমরা জানি যে ডিএনএর একটা সূত্রক যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, তাহলে অবশ্যই আর একটা সূত্রক হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। মানে যে দুইটা থাকে সূত্রক, তারা একজন আরেকজনের কমপ্লিমেন্টারি হয়, মানে অনেকটা অপোজিট টাইপের। যেমন 3 ছিল, তাই দেখো এটার কমপ্লিমেন্টারি 5, 3 আর 5 অপোজিটগুলো একসাথে থাকবে, একই রকম একদিকে থাকতে পারবে না। এখানেও দেখো এখানে 3, তাই এখানে চলে আসছে 5, ঠিক আছে? এখন এই যে দুইটা সূত্রক, আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে রেপ্লিকেশন, মানে এখান থেকে নতুন ডিএনএ তৈরি করতে হবে। এখন নতুন ডিএনএ তৈরি করার জন্য অবশ্যই কি করতে হবে? ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ আমাদের হচ্ছে এদের প্যাচটা খুলতে হবে। দেখো ডিএনএতে কত প্যাচ, ঠিক আছে না? জিলাপির প্যাচের মতো, হ্যাঁ জিলাপির প্যাচের মতো প্যাচ লেগে আছে। দেখবা আমাদের অনেকে ডায়লগ মারে যে বেটি বা বেটাও হইতে পারে, যে সে তো জিলাপির প্যাচ, ঠিক আছে না? যেমন আমি যখন হাই স্কুলে ছিলাম বুঝছো, আমার নাম পড়ে গেছিল জিলাপির প্যাচ, যদি আমি এত ভালো মানুষ, তারপরেও কেন জানি মানুষ এই নাম দিয়েছিল আল্লাহ জানে। বাট এই যে দেখো জিলাপির প্যাচের মতো যে প্যাচটা আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্যাচটাকে খুলতে হবে। তো প্যাচ না খুললে তো হবে না। সো আমরা প্রথমে যেটা করব, এই প্যাচটাকে খুলবো। প্যাচ খোলার কাজ কে করবে? অবশ্যই এনজাইমই করবে। তাহলে প্রথম কথা মনে রাখবো, এই যে এত প্যাচ, এই প্যাচটা খুলবে প্রথমে যে এনজাইম, তার নাম হচ্ছে টপো আইসোমারেজ। কি করবে দেখো, সে কি করবে, এই যে প্যাচ ছিল, সে তখন এইরকম মনে করো প্যাচটা এইভাবে খুলে দিল, এরকম করে খুলে দিল। এখন দেখো ভাই, সম্পূর্ণ প্যাচ তো আর সম্পূর্ণটা খুলতে পারে না, অল্প অল্প করে খুলে। মনে করো এতখানি জায়গা খুলছে, সে এতখানি প্যাচ খুলছে। আবার মনে করো সামনের দিকে গিয়ে আরেকটু এদিকে আবার প্যাচ খুলছে, এইদিকে আবার একটু প্যাচ খুলে ফেলছে। এখন একটা কাহিনী দেখো ভাইয়া, মনে রাখবে একটা কথা, যে আমাদের রেপ্লিকেশন কিন্তু আসলে শুধু এক জায়গাতে শুরু হয় তা না। রেপ্লিকেশন কিন্তু একসাথে অনেক জায়গাতে শুরু হইতে পারে। কেন? তুমি বলতে পারো ভাইয়া কেন এটা হচ্ছে? ভাই দেখো ডিএনএ তো মেলা আছে না, এতগুলা ডিএনএ। এখন ডিএনএ যদি একসাথে অনেক জায়গাতে রেপ্লিকেশন শুরু না হইতো, তাহলে তোমার ডিএনএ রেপ্লিকেশন শেষ হইতে তো তোমার দেখা যাচ্ছে যে একবার রেপ্লিকেশন হইতে তুমি মরে গেছো গা, ঠিক আছে না? মেলা সময় লেগে যেত, এত সময় তো নাই। তাহলে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হতে যেহেতু টাইম সেভ করা লাগবে, যেন তাড়াতাড়ি হয়, তাই আমাদের ডিএনএতে রেপ্লিকেশন একসাথে অনেক জায়গাতে তৈরি মানে শুরু হয়। যেমন এই যে এখানে দেখো একটা শুরু হয়েছে, সামনে এরকম, এখানে আবার যত সামনে যাবা আবার শুরু হবে, এরকম একসাথে অনেক জায়গাতে শুরু হয়, 5000 10,000 জায়গাতে শুরু হইতে পারে, ঠিক আছে? এখন কি হলো, প্রথম কাজ কি করলো? আমরা বললাম প্রথম কাজ করবে হচ্ছে আমাদের টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ কি করতেছে আমাদের? টপো আইসোমারেজ এই যে অতিরিক্ত পেঁচানো অবস্থা, ডিএনএ এর অতিরিক্ত পেঁচানো অবস্থা, যেটা ডিএনএ এর অতিরিক্ত পেঁচানো অবস্থা দূর করে। এই পেঁচানো অবস্থাটা সে দূর করবে। এখন দেখো যখন প্যাচটা খুলে গেল, প্যাচ খুললে কি হবে? এর ভেতরে কি আছে? এর ভেতরে ভাই দেখো, তুমি জানো যে এর ভেতরে হচ্ছে আমাদের অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো আছে। এবং অ্যাডিনিন আমরা জানি, অ্যাডিনিন কি হয়? অ্যাডিনিন হচ্ছে দ্বিবন্ধনের মাধ্যমে থাইমিনের সাথে যুক্ত থাকে। গুয়ানিন ত্রিবন্ধনের মাধ্যমে সাইটোসিনের সাথে যুক্ত থাকে। সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে গুয়ানিনের সাথে যুক্ত থাকে। থাইমিন দ্বিবন্ধনের মাধ্যমে অ্যাডিনিনের সাথে যুক্ত থাকে। এই যে এভাবে যুক্ত আছে। কি করছে সে? তাহলে প্রথমে এই প্যাচ যেটা ছিল, প্যাচটা সে খুলে ফেলছে। খোলার পরে এখন কি আছে? এই যে মাঝখানের বন্ধনগুলো কিন্তু এখনো আছে। কি বন্ধন এগুলা? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন।
এগুলো কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনগুলো এখনো আছে। তাহলে এবার নেক্সট কি হবে? নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য কি? এখান থেকে একটা নতুন আর এখান থেকে একটা নতুন, দুইটা নতুন ডিএনএ তৈরি করা। তাহলে এবার আমাদের এই যে হাইড্রোজেন বন্ধনগুলো ছিল সেগুলোকে ভাঙতে হবে। আর এই হাইড্রোজেন বন্ধন ভাঙার কাজ করে যে এনজাইমটা, এই যে মনে করো এইভাবে এসে সে হাইড্রোজেন বন্ধনটা ভাঙা শুরু করবে। তো হাইড্রোজেন বন্ধন ভাঙার যে কাজ করে সে এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। হেলিকেজ সুন্দর করে মনে রাখতে পারো, হেলিকেজ বানানে হ আছে, হ থেকে মনে রাখবেন হাইড্রোজেন বন্ধন ভাঙে। তাহলে সে কি করলো? সে এসে এবার হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিল। এই যে মনে করো ভেতরে ছিল হাইড্রোজেন বন্ধন, সে তখন এইভাবে মনে করো ভেঙে দিচ্ছে, ভেঙে দিল। ভেঙে দিয়ে কি করবে? সে আস্তে আস্তে এখানে ছিল, সেখান থেকে অবশ্যই সে এই সামনে চলে যাবে, এই সামনের দিকে কাজ করতে থাকবে সে। এই মনে করো সামনে চলে গেল। তাহলে সে কি করছে? হাইড্রোজেন বন্ধন ভেঙে দিছে। ওকে, এখন দেখো পিছে যেটা ছিল, পিছে তো আর একটা দিলে ভালো লাগতেছে না, আমরা মুছে দিই এটাকে। তাহলে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিয়ে সে চলে গেল। এখন হেলিকেজ এই কাজটা করে ফেলছে। এবার দেখো কি হয়েছে, এই সূত্রক আর এই সূত্রক দুইটা কিন্তু এবার আলাদা হয়েছে, তাদের মধ্যে কোনো বন্ধন নাই। কিন্তু একটা কথা খেয়াল করো, তারা এতদিন পর্যন্ত একজন আরেকজনের সাথে প্যাচ লেগেছিল, এত কাছাকাছি ছিল, এত ভালোবাসা ছিল, কাছে আসা ছিল, মনের মধ্যে এত জিনিসপত্র ছিল, সেখান থেকে এবার তাদের বন্ধন ভেঙে দেওয়া হয়েছে। এখন দেখো স্বাভাবিক কথা, কারো যদি তুমি এইভাবে বন্ধন ভেঙে দাও, তারা তো বন্ধন ভাঙতে চায় না, তারা আবার কি করতে চায়? কাছাকাছি আসতে চায়। যে এত সহজে কি বন্ধন ভেঙে দেওয়া যায়? হ্যাঁ, এই বন্ধন কি বন্ধন? এই বন্ধন তো ভাঙা যাবে না। যেমন দেখবা কি হয় আমাদের সমাজে, দেখবা প্রেমিক প্রেমিকাকে বাপ মা মারা ধরা করে, বাপ মারতেছে, ভাই মারতেছে, সবাই মারতেছে মেয়েটাকে ধরে ধরে, তারপরেও সেই মেয়ে তার মন থেকে তার প্রেমিক যাচ্ছে না, না আমি ওই ছেলেকেই বিয়ে করব, তাকে ছাড়া আমার জীবন চলবে না, তাকে ছাড়া আমি মরে যাব। দেখবা ওইদিকে প্রেমিক যে আছে তারেও তার বাপ ভাই মেনে টেনে শেষ করে দিচ্ছে, বাট তাদেরকে কখনো সরানো যাচ্ছে না, টানাটানি করেও সরানো যাচ্ছে না। তাহলে এখানে কি, যেহেতু এই দুজন অনেক কাছে কাছে ছিল, তাদেরকে এখন সরাইতে যাচ্ছ তুমি, তো সরানো তো এত সহজ হবে না। তুমি যখন এতটুকু সরাই ফেলছো, তারপরেও তারা বলবে চলে আসো বান্ধবী বা বন্ধু, আমরা কাছে কাছেই থাকি। তো কাছে কাছে তো থাকতে দেওয়া যাবে না। এবার কি হবে দেখো ভাই, এই দুই পাশে এইভাবে কিছু প্রোটিন যুক্ত হবে, এরকম করে কিছু প্রোটিন যুক্ত হবে এই পাশে এবং এই পাশে। কি করবে এই প্রোটিনগুলা? এই যে প্রোটিনগুলা যুক্ত হলো, এই প্রোটিনগুলা এই দিকে টানতে থাকবে, আর এই প্রোটিনগুলো তাদেরকে এই দিকে টেনে ধরে থাকবে, মানে একদম টেনে ধরে আছে যে যতই শক্তি খাটাও আর তোমাদের কাছে যেতে দিব না। এইভাবে ধরে থাকবে যখন, তখন আর তারা পুনরায় প্যাচ লাগতে পারবে না, পুনরায় কাছাকাছি আসতে পারবে না। এই যে পুনরায় কাছাকাছি আসতে দিল না, এগুলো হচ্ছে কিছু প্রোটিন। এই প্রোটিনগুলোকে আমরা কি বলি? এদের বলি আমরা SSBP, বা বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলা হয় এদের। মানে কি করছে দেখো, নামে আছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, মানে এদেরকে সিঙ্গেল করে দিবে একদম, ঠিক আছে? তার মনের মধ্যে আছে বেটা সিঙ্গেল করে ছাড়বো, আর কোনো একসাথে থাকতে দিব না, তাই তাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এবার সিঙ্গেল করে দিল। তাহলে খেয়াল করো, তাহলে এতক্ষণে আমরা কি জানলাম? প্রথমে টপো আইসোমারেজ যেটা আছে, টপো আইসোমারেজ প্রথমে মেলা পেঁচানো ছিল, প্যাচটাকে খুলছে, খোলার পরে হেলিকেজ নামে একটা এনজাইম ছিল, সে কি করছে? হাইড্রোজেন বন্ধন যে মাঝে ছিল সেটাকে ভেঙে ফেলছে। আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করছে? স্ট্র্যান্ডগুলোকে দুই দিকে ধরে রাখছে যেন তার আশেপাশে আসতে না পারে, তোমাদের সাথে আমি থাকতে দিব না, ঠিক আছে? তাহলে এই যে তিনটা, প্রথমে আমরা এই তিনটার কথা ভালো করে জানবো। এখানে দুইটা এনজাইমের কথা আর এখানে কিছু প্রোটিনের কথা বলা আছে। তারা কি করলো? তারা আসলে দেখো রেপ্লিকেশন হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে। এখন এই যে রাস্তা তৈরি হয়ে গেল, এরপরে এখন আমরা দেখব আসলে কিভাবে রেপ্লিকেশন প্রক্রিয়াটা চলমান থাকবে, কেমনে কেমনে আর কি কি হতে পারে, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখি আমরা। এবার যদি আমরা এই তো দেখলাম যে কেমনে কতটুকু হলো, প্যাচটাচ খোলাখুলি হয়ে গেছে, এবার আসি আমরা এই রেপ্লিকেশন প্রক্রিয়াটা কিভাবে চলতে থাকবে, ঠিক আছে? পরের পেজে চলে আসি আমরা। তো রেপ্লিকেশন প্রক্রিয়া যেটা, ওইখানে যে আমরা প্যাচটা খুলে ফেলেছিলাম, তো এখন আমরা যদি আবার একটু এঁকে ফেলি, মনে করো এইরকম ছিল আমাদের, ছিল হচ্ছে এই টাইপের ছিল, একটু আমরা প্যাচ খুলে ফেলেছি, তারপরে হচ্ছে
তারপরে কি টাইপের ছিল আমাদের, আমরা দুইটা কালার ইউজ করেছি এখানে। তাহলে এখানে আমরা আরেকটা ছিল হচ্ছে এই টাইপের, এতটুকু খুলে ফেলেছি। এদিকে আবার অবশ্য প্যাচ থাকবে, কারণ আমরা তো পুরা প্যাচ একসাথে খুলতে পারবো না অবশ্যই। এইরকম এখন আমরা যদি স্ট্যান্ডগুলো দেখি যে কোনটা কত ছিল, তাহলে আমাদের স্ট্যান্ডগুলোর মধ্যে এটা যদি আমাদের এই যে 3 থেকে 5, এটা হচ্ছে আমাদের 5 থেকে 3। এখন কথা হচ্ছে আমরা এবার দেখব যে এরপরে কি হবে। এখন প্রথম কথা দেখো, আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে রেপ্লিকেশন আমরা দেখেছি যে এই জায়গা যেটা ছিল এইখান থেকে দেখো আমাদের কি হয়েছে, প্যাচ ট্যাচ খোলা শুরু হয়েছে। তো যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় এটাকে আমরা বলি অরি। অরি কথা আসছে অরিজিন থেকে, আসলে অরিজিন এখান থেকে শুরু হয়েছে, অরিজিন হয়েছে, সো এটাকে আমরা বলি অরি। তারপরে যে এখানে দেখো এরপরে যদি আবার প্যাচ খোলে তাহলে এই জায়গাটাকে আমরা আবার অরি বলবো, মানে যেখান থেকে প্যাচ খোলা শুরু হবে সেটাকে আমরা বলি অরি, অরিজিন থেকে এই কথাটা আসছে। এখন আমাদের এই যে এখানে যে ইয়াগুলো ছিল, আমাদের এক একটা যে বেস ছিল নাইট্রোজেনাস, সেটা মনে করো এরকম এই বেসগুলো ছিল আমাদের। আচ্ছা, এখন এরপরে কি হবে, এরপরে আমরা দেখব যে পরের ধাপে তাহলে কি হইতে পারে, এখান থেকে কি হবে। এখন প্রথম কথা দেখো, মনে রাখতে হবে একটা কথা, সব সময় মনে রাখবো, যেটা একটু আগে বলছি, যে নতুন যেটাই তৈরি হবে সেটা ডিএনএ হোক আরএনএ হোক যাই হোক না কেন, নতুনটা সব সময় কোন দিকে হবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। নতুন যেটাই হবে সেটা সব সময় 5 থেকে 3 হবে, মানে নতুনটার দিক হবে 5 থেকে 3-এর দিকে। এখন খেয়াল করো, তাহলে নতুনটা যদি 5 থেকে 3-এর দিকে হয় তাহলে অবশ্যই সে কাকে শ্বাস হিসেবে ধরবে, সে অবশ্যই শ্বাস হিসেবে ধরবে যেটা 3 থেকে 5 ছিল, সেটা পুরাতন যেটা 3 থেকে 5 ছিল অবশ্যই তাকে শ্বাস করে ধরবে, কারণ একে শ্বাস হিসেবে ধরলেই কেবল তবেই তো সে কি করতে পারবে, তবেই সে 5 থেকে 3-এর দিকে তৈরি হতে পারবে। তাহলে এখন মনে করো কি হলো, এই বরাবর প্রথমে আমাদের এই বরাবর একটা প্রাইমার এসে যুক্ত হবে। ওই যে বলছি প্রাইমার কি হয়, প্রাইমার হচ্ছে 5 থেকে 3-এর দিকে হয়, এবং প্রাইমারের যে শেষ প্রান্ত এখানে একটা কি মুক্ত হাইড্রক্সিল মূলক থাকে। তাহলে এখানে একটা মনে করো আমরা যদি লিখি, এখানে একটা মুক্ত হাইড্রক্সিল মূলক আছে, তাহলে এই মুক্ত হাইড্রক্সিল মূলক ছিল, এই মুক্ত হাইড্রক্সিল মূলকের পরেই তখন একে একে কি হবে, একে একে এই যে আমাদের নিউক্লিওটাইডগুলা একটার পরে একটা এভাবে যুক্ত হতে শুরু করবে, এইভাবে একটার পরে একটা যুক্ত হতে থাকবে, এইভাবে যুক্ত হয়ে সামনের দিকে যেতে থাকবে। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, ওই যে আমরা আগের পেজেই কি বলছিলাম যে হেলিকেজ নামে একটা এনজাইম হাইড্রোজেন বন্ডটা ভেঙে দিচ্ছে, ভেঙে সে সামনের দিকে চলে যাচ্ছে। তোমাকে একটা কথা মনে রাখতে হবে অবশ্যই, সেটা কি, যে এই যে হেলিকেজ এনজাইমটা যেটা আছে সেটা সব সময় পুরাতন স্ট্র্যান্ডের 3 থেকে 5-এর দিকে কাজ করে। মানে এই যে দেখো, যেটা 3 থেকে 5-এর দিকে যাচ্ছে হেলিকেজ এনজাইমটা কিন্তু এই দিকেই কাজ করতেছে। যেহেতু হেলিকেজ এনজাইমটা এইদিকে কাজ করতেছে, আর আমাদের উপরের স্ট্র্যান্ড যেটা দেখতেছি এটাও এই দিকে যাচ্ছে, হেলিকেজ এনজাইমের দিকে যাচ্ছে, তো এই স্ট্র্যান্ডটা কি হয়, এই স্ট্র্যান্ডটা কোনো বাধা না পেয়ে সুন্দর করে সামনের দিকে যেতে থাকে, কারণ সে তো বাধা পাচ্ছে না, হেলিকেজ যেই দিকে যাচ্ছে সেও ওই দিকে যাচ্ছে। যেহেতু এই স্ট্র্যান্ডটা কোনো বাধা পায় না, তাই এই স্ট্র্যান্ডটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড কেন, কারণ সে লিড করতেছে, তার কোনো বাধা নাই, যেদিকে হেলিকেজ এনজাইম যাচ্ছে সেও সেই দিকে তৈরি হচ্ছে, সো সেটা আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড, তার কোনো সমস্যা হচ্ছে না, সে সুন্দর করে স্মুথলি চলে যাচ্ছে। এখন দেখো এখানে আমাদের আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, যে এই যে আমাদের প্রাইমেজ যেটা ছিল, প্রাইমেজটা আসলে এই যে প্রাইমার 5 থেকে 3 পর্যন্ত যে প্রাইমারটা আছে, এই প্রাইমারটা আসলে কে নিয়ে আসলো, এই প্রাইমারটা নিয়ে আসে একটা এনজাইম, মনে রাখবা এই প্রাইমারটা নিয়ে আসে প্রাইমেজ নামে একটা এনজাইম। প্রাইমেজ, দেখো নামের সাথেই মিল আছে, প্রাইমার নিয়ে আসে কে, প্রাইমেজ, প্রাইমেজ নামে একটা এনজাইম প্রাইমারটা নিয়ে আসবে। প্রাইমার নিয়ে আসলে তখন একের পরে এক নিউক্লিওটাইড যুক্ত হয়ে তখন এটা সামনের দিকে যেতে থাকবে, যেটাকে আমরা বলতেছি লিডিং স্ট্র্যান্ড। এটা লিডিং কারণ সে কোনো বাধা পাচ্ছে না, স্মুথলি চলে যাচ্ছে। এখন দেখো তাহলে এটা হচ্ছে উপরেরটার কথা গেল, এবার আমরা যদি নিচেরটার কথা চিন্তা করি, নিচেরটাতে কি হবে,
আমরা বলছি কি নতুনটা সবসময় 5 থেকে 3-এর দিকে হইতে হবে। তাহলে 5 থেকে 3-এর দিকে, দেখো এই স্ট্যান্ডটা কি পুরাতনটা, এটাই পুরাতনটাই আছে 5 থেকে 3-এর দিকে। তাহলে এবার তুমি যদি নতুনটা এই দিক থেকে করতে যাও তাহলে কি এদিকে যদি 5 থেকে 3 দাও তাহলে তো হবে না, কারণ এটাও ছিল 5 থেকে 3, তুমি যদি এই পাশেও 5 থেকে 3 দাও তাহলে তো আর হবে না। তাই নিচেরটার ক্ষেত্রে নিচেরটা যখন আমরা রেপ্লিকেশন করতে যাব তখন কিন্তু এটা রেপ্লিকেশন শুরু হবে উল্টা দিক থেকে। এই যে দেখো এই দিক থেকে শুরু হবে, কারণ তখন এই যে এই দিকে হবে 5, এই দিকে হবে 3, আর এটার দিক হবে তখন এই দিকে। খেয়াল করো, কারণ আমরা জানি কি যে একটা স্ট্যান্ড আরেকটার পরিপূরক হইতে হবে, কখনোই একই রকম হইতে পারবে না। যেহেতু এদিকে 3 আসে তাহলে এইদিকে আমার 5 থাকতে হবে, আর এইদিকে 5 আসে মানে এইদিকে আমাদের 3 আসা লাগবে। তাই এবার প্রাইমারটা কিন্তু কাজ করবে এই দিকে, মানে লিডিং সূত্রক যেদিকে যাচ্ছিল লিডিং স্ট্র্যান্ডের একদম অপোজিট দিকে কাজ করবে। এখন দেখো কাহিনী কি হচ্ছে, আমরা বলছিলাম যে যেটা লিডিং স্ট্র্যান্ডের দিক, যেটা লাইগেজ এনজাইমটাও সেই দিকে কাজ করে। তাহলে লাইগেজ এনজাইম কিন্তু কাজ করতেছে সামনের দিকে, মানে লাইগেজ এনজাইম কাজ করতেছে এই দিকে, লাইগেজ এই দিকে কাজ করতেছে। কিন্তু এই যে আমাদের নিচের স্ট্র্যান্ড, যেটা নিচের স্ট্র্যান্ড যাচ্ছে কোথায়, নিচের স্ট্র্যান্ড কিন্তু যাচ্ছে লাইগেজের অপোজিট দিকে। লাইগেজ যাচ্ছে ওই দিকে সামনের দিকে, এ চলে আসতেছে পেছনের দিকে। তাহলে কি হবে, সে কিন্তু আসলে ওই যে লিডিং স্ট্র্যান্ডের মতো নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারবে না। কি হবে, সে যেহেতু ওই এনজাইমটার অপোজিট দিকে আসতেছে, সে কি করবে, সে মনে করো কিছু পরিমাণ এরকম নিউক্লিওটাইড যুক্ত করবে, যুক্ত করার পরে সে আর পারবে না, তার জীবন শেষ, চলতেছে না আর, কারণ সে তো অপোজিট দিকে যাচ্ছে। ওই যে বলে না স্রোতের বিপরীতে যাওয়া তো সহজ জিনিস না, এটা যাচ্ছে স্রোতের দিকে তাই সহজে চলে যাচ্ছে স্মুথলি সুন্দর করে, এ যাচ্ছে স্রোতের বিপরীতে তাহলে তার তো কষ্ট হয়ে যাচ্ছে। সে এতটুকু মনে করে কিছু যুক্ত করলো, করে থেমে গেছে, আর পারতেছে না। তখন কি করতে হবে, তখন আবার নতুন করে সেই ভিক্ষা চেয়ে প্রাইমারকে আবার নিয়ে আসতে হবে। বলেছে বাবা প্রাইমার আবার আসো, তুমি না আসলে আর পারতেছি না, হচ্ছে না আমার দ্বারা। তখন কি আবার প্রাইমারকে নিয়ে আসতে হবে। প্রাইমারকে আনার পরে তখন আবার একটু একটু করে নিউক্লিওটাইড যুক্ত হতে পারবে। তারপর দেখা যাবে আবার একটু পরে গিয়ে আবার থেমে যাবে, তখন আবার নতুন করে প্রাইমারকে নিয়ে আসতে হবে। দেখো তাহলে কি হচ্ছে, নিচের সূত্রক যেটা, এটা সরি, এটা কিন্তু ওপরের সূত্রকের মতো এত সুন্দর করে নিরবচ্ছিন্নভাবে যেতে পারতেছে না, একটু হচ্ছে থেমে যাচ্ছে, একটু হচ্ছে থেমে যাচ্ছে। তো এখানে কি হয় দেখো, যেহেতু এটা থেমে থেমে হচ্ছে, কষ্ট করে গরিব মানুষের মতো হচ্ছে, সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং, ল্যাগ করতেছে, ঠিক আছে, সে ল্যাগ করতেছে, থেমে থেমে যাচ্ছে, লিডিং স্ট্র্যান্ডের মতো সুন্দর করে যেতে পারতেছে না, তো এটাকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড। সে ল্যাগ করতেছে, পিছিয়ে পড়ে যাচ্ছে। তাহলে দেখো ভাই কি হলো, লিডিং স্ট্র্যান্ড সুন্দর করে হেলিকেজের দিকে চলে যাচ্ছে, ল্যাগিং স্ট্র্যান্ড তার অপোজিট দিকে আসতে গিয়ে সে থেমে থেমে কুথে পেদে আস্তে 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 আসতেছে, জীবন শেষ তার। এখন কি হচ্ছে, এখন তোমাকে এখানে এটা জানতে হবে যে এই যে দেখো, তাহলে আলটিমেটলি যেটা, এই যে প্রাইমেজ ছিল বা প্রাইমার ছিল, প্রাইমারের পরে একের পরে এক যে নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই নিউক্লিওটাইডগুলো যুক্ত করতেছে কে, এখানেও একটা এনজাইম কাজ করবে। মনে রাখবা যেটা, যে প্রাইমারের পরে নিউক্লিওটাইডগুলো যুক্ত করে হচ্ছে প্রাইমারের পরে নিউক্লিওটাইড যুক্ত করে হচ্ছে ডিএনএ পলিমারেজ। নিউক্লিওটাইড যুক্ত করে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ কিন্তু আছে 3টা, তার মধ্যে 3 নাম্বার ডিএনএ পলিমারেজ যেটা, সে কি করবে, সে হচ্ছে এই যে নিউক্লিওটাইড একের পরে এক যুক্ত করার যে কাজটা, সেটা কিন্তু করবে ডিএনএ পলিমারেজ 3। সে বসে থাকবে না, সে একের পরে এক প্রাইমারের পরে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে সামনের দিকে যেতে থাকবে। তাহলে এই কথাটা কিন্তু জানতে হবে যে ডিএনএ পলিমারেজ 3টা আছে, তার মধ্যে ডিএনএ পলিমারেজ 3 যেটা, সে কি করবে, একের পরে এক নিউক্লিওটাইড যুক্ত করে যাচ্ছে। এবং দেখো ভাই, ডিএনএ পলিমারেজ 3টা আছে, আর এই 3টা রেপ্লিকেশনে অনেক কাজ করে, অনেক কাজ আছে তাদের, আমরা সামনে আরও দেখবো আরও কি কি করতেছে। তো অনেক কাজ যেহেতু আছে, তাহলে মনে রাখবেন
রেপ্লিকেশনের যদি কখনো বলে যে রেপ্লিকেশনের প্রধান এনজাইমের নাম কি, তাহলে কিন্তু ডিএনএ পলিমারেজ। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো রেপ্লিকেশনের প্রধান এনজাইম, আমরা একটু লিখে দিই এখানে, এই যে ডিএনএ পলিমারেজ, এটা হচ্ছে আমরা বলবো রেপ্লিকেশনের প্রধান এনজাইম। প্রধান এনজাইম। এখন এখানে কাহিনী দেখো, এটা কিন্তু আমি শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 3 এর জন্য বলি নাই, মানে যে কোনো ডিএনএ পলিমারেজ। কোশ্চেন আসে এরকম যে নিচের কোনটা রেপ্লিকেশনের প্রধান এনজাইম, অপশনে যখনই দেখবা ডিএনএ পলিমারেজ সেটা দেখাই দিবা। তাহলে ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশনের প্রধান এনজাইম। ওকে, এখন কথা হচ্ছে দেখো, তাহলে এই যে আমরা দেখলাম এই যে স্ট্র্যান্ড, ওপরেরটা লিডিং স্ট্র্যান্ড সুন্দর করে চলে যাচ্ছে, আর নিচেরটা ল্যাগিং স্ট্র্যান্ড অল্প অল্প করে হচ্ছে। এখন চিন্তা করো, এদেরকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা নিয়ে যদি আমরা ফাইনাল রেজাল্ট হিসেবে একটু খেয়াল করি, কি হচ্ছে, এই যে লিডিং স্ট্র্যান্ডটা চিন্তা করো, লিডিং স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে অনেকটা এইরকম, একটু প্রাইমার আছে, প্রাইমার থাকার পরে তখন এইরকম করে সুন্দর করে স্ট্যান্ডটা তৈরি হয়ে চলে গেছে। আর এটা কি হয়েছে, এটা হচ্ছে আমাদের 5 থেকে 3। আর ল্যাগিং স্ট্যান্ডে কি হয়েছে, ল্যাগিং স্ট্যান্ডে একটু প্রাইমার আসছে, প্রাইমার আসার পরে একটু আসছে নিউক্লিওটাইড, তারপরে আবার আসছে, মনে করো একটু প্রাইমার নিয়ে আসতে হয়েছে, তারপরে আবার একটু আসছে আমাদের নিউক্লিওটাইড আসছে। এই যে এইরকম করে করে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এটাও কি হবে, তাহলে এটা হবে এইদিকে 5, এইদিকে 5 থেকে এটা 3। এখন কি হবে, এই যে এখানে প্রাইমারগুলো আছে, খেয়াল করো, তাহলে প্রাইমার যদি থেকে যায় ভাই, প্রাইমার তো রাখা যাবে না। প্রাইমার কিসের অংশ, প্রাইমার হচ্ছে একটা আরএনএ। তো আরএনএ তো ভাই, ডিএনএতে তো আর আরএনএর কাজ নাই, আছে নাকি? নাই, কোনো কাজ নাই। তাহলে আমাদের এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই প্রাইমারগুলো এখান থেকে বাদ দিতে হবে, প্রাইমারগুলো বাদ দিতে হবে। আর এই যে প্রাইমারগুলো বাদ দেয় কে, মনে রাখতে হবে, এই যে প্রাইমার, এই প্রাইমার বাদ দেয় বা প্রাইমার সরিয়ে দেয় যে, তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এটা আরেকটা ডিএনএ পলিমারেজ, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ওই দেখো ওখানে কি করতেছিল, ডিএনএ পলিমারেজ 3। আর এটাই যে প্রাইমার, এই প্রাইমার বলো, এই প্রাইমার বলো, বা এটাই বলো না কেন, সবগুলাকে সরিয়ে দিবে কে, সরিয়ে দিবে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। তাহলে ডিএনএ পলিমারেজ 1 এবার কি করবে, এই প্রাইমারগুলোকে সরিয়ে দিবে। এই যে মনে করো এরকম করে দিল, এতটুক সরে গেল, এটা সরে গেল। আচ্ছা, এটা তো অনেকখানি বুঝে যাচ্ছে। এই মনে করো এতটুকু সরে গেল আর কি। তারপরে হচ্ছে এখানে এই যে প্রাইমার এখানে ছিল, এটা সরে গেল। তাহলে এবার দেখো স্ট্যান্ডগুলো এরকম হইল। এখন খেয়াল করে দেখো, লিডিং স্ট্যান্ডটা ঠিক আছে, লিডিং স্ট্যান্ড সুন্দর, তার কোনো ইয়া নাই, কিন্তু ল্যাগিং স্ট্যান্ডে খেয়াল করো অনেকটা মনে হচ্ছে কি খণ্ড খণ্ড মতো হয়ে গেছে না, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড। এই যে ল্যাগিং স্ট্যান্ডে যে খণ্ড খণ্ড দেখা যায়, এটা একটা বিজ্ঞানীর নাম অনুসারে নাম দেওয়া হয়েছে ওকাজাকি খণ্ড। কোন স্ট্যান্ডে, ল্যাগিং স্ট্যান্ডে। লিডিং স্ট্যান্ড খুব সুন্দর করে চলে গেছে, নো প্রবলেম, তার কোনো সমস্যাই নাই, কিন্তু ল্যাগিং স্ট্যান্ডে কি হয়েছে, খণ্ড খণ্ড হয়ে গেছে। আর এই খণ্ডগুলো আমরা বিজ্ঞানীর নাম অনুসারে বলে থাকি ওকাজাকি খণ্ড, ওকাজাকি। তাহলে এখন দেখো ভাই, এটাকে তো ভাই খণ্ড খণ্ড করে রেখে দিলে হবে না, খণ্ডগুলো আবার লাগাইতে হবে, একসাথে যুক্ত করতে হবে। আর মনে রাখবেন সব সময় লাগানোর কাজ, লাগানোর কাজ কে করবে, লাগানোর কাজ সব সময় করে হচ্ছে আমাদের লাইগেজ। এই যে এমনি মনে করো লাগাই দিবে, তাহলে লাগানোর কাজ বা যুক্ত করার কাজ আমরা লিখবো তাহলে এখানে, এই যে ওকাজাকি খণ্ড যেটা, এই খণ্ডগুলাকে যুক্ত করে, যুক্ত করে লাইগেজ। তাহলে লাইগেজ নামে একটা এনজাইম কি করবে, এই ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করে দিবে। তাহলে যুক্ত করার পরে দেখো উপরের খণ্ড নিচের খণ্ড তখন সুন্দর করে একই রকম হয়ে যাবে। আর তখনই কিন্তু আমাদের এই রেপ্লিকেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে না? দেখো সহজ, কিন্তু এটা কঠিন কিছু না, জাস্ট এইভাবে হয়ে যাবে। ওকাজাকি খণ্ড, খণ্ডগুলোকে যুক্ত করে দিলাম, সুন্দর করে আমরা নতুন করে একটা ডিএনএ পেয়ে গেলাম। ঠিক আছে না? এইভাবে কিন্তু আমাদের ডিএনএর রেপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। কিছু এনজাইমের নাম আছে, বাট এইভাবে যদি বোঝেন আপনি পরীক্ষাতে সুন্দর করে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করতেছি। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের রেপ্লিকেশনটা কমপ্লিট হলো। এখন কাহিনী হচ্ছে,
রেপ্লিকেশন কমপ্লিট হইল এবং রেপ্লিকেশনে ভুল খুবই কম হয় না বলতে গেলেই, বাট তারপরেও কিছু কিছু সময় দেখা যায় অল্প স্বল্প কিছু ভুল হয়ে যেতে পারে। তাহলে কি ডিএনএ তৈরির সময়ও কিছু কিছু ভুল হতে পারে। তো সেই ভুল তো ভাই ভুল রাখলে হবে না, ভুল হয়ে যাবে তখন জীবনের আর ফুল হবে না। সেই ভুল হয়ে যাবে জীবনের মরণের কারণ হতে পারে, সেখান থেকে ক্যান্সার, সেটা হয়ে যেতে পারে আমাদের জীবনের ধরন চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, সো এই ভুল তো রাখা যাবে না। তো আমাদের শরীরেই এই ডিএনএর ভুলটা ঠিক করার জন্য একটা সিস্টেম আছে যাকে আমরা বলি ডিএনএর প্রুফ রিডিং। প্রুফ রিডিংটা কেমন? যেমন দেখো, অনেকে দেখবো শুনবা যে কি করে বই টই লিখছে, মনে করো লেখার পরে অন্য একটা মানুষকে দেয় যে দেখতো এখানে বানান টানান ভুল আছে কিনা, সেটাকে আমরা বলি প্রুফ রিডিং। আবার দেখো তোমরা জীবনে কিন্তু অনেকবার প্রুফ রিডিং করেছো। কোথায়? এই যে পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার বলো না যে পরীক্ষার শেষে 10-12 মিনিট একটু নিয়ে একটু রিভিশন দিয়ে দেখি যে কোথাও ভুল টুল করছি কিনা, ওই যে শেষে যে ভুল করছো কিনা একটু দেখে আসো, ওটাই কিন্তু হয় প্রুফ রিডিং। তো ডিএনএরও আমাদের প্রুফ রিডিংয়ের সিস্টেম আছে। প্রুফ রিডিং কখন করতে হয়? মনে করো এরকম হয়েছে যে অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হয়, এটাই নিয়ম, অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হবে। কিন্তু কখনো দেখা গেল ভুলে কি হয়েছে, অ্যাডিনিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে গেল। তো অ্যাডিনিনের সাথে সাইটোসিন যুক্ত হলে এটা তো ভাই রাখা যাবে না, এটা তো ভুল হয়ে গেছে। তখন এই ভুলটা ঠিক করতে হবে। ঠিক করা মানে কি, ও যেটা হয় আর কি, ওই অ্যাডিনিনের সাথে যে সাইটোসিন যুক্ত হয়েছিল তখন এটা আবার চেঞ্জ করে পরে আবার এই অ্যাডিনিনের সাথে থায়ামিনটা যুক্ত করে দেওয়া হয়। এই যে দেখো ভুলটা ঠিক করে দেওয়া হলো, এটাকেই বলি আমরা ডিএনএর প্রুফ রিডিং। এখন এই যে প্রুফ রিডিং হচ্ছে, এই প্রুফ রিডিংটা করে কিছু জিনিস, দুইটা এনজাইম মিলে এবং কিছু প্রোটিন একসাথে কাজ করে এবং প্রুফ রিডিংটা করতেছে। এদেরকে আমরা একসাথে বলি রিপেয়ার কমপ্লেক্স। তারা কি করতেছে? রীতিমতো কিন্তু রিপেয়ার করতেছে, ঠিক আছে না? ডিএনএর যে একটু ভুল হয়ে গেছিল সে ভুলটা রিপেয়ার করে ফেলতেছে, তাই এটাকে আমরা বলি রিপেয়ার কমপ্লেক্স। সে রিপেয়ার করতেছে। তো রিপেয়ার করতেছে কারা কারা? আমরা মনে রাখবো তিনজন কাজ করে রিপেয়ার কমপ্লেক্স হিসেবে। একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, তারপরে কাজ করবে কে? আরেকটা কাজ করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 2, আর আরেকটা কাজ করে হচ্ছে কিছু প্রোটিন। ঠিক আছে, কিছু প্রোটিন এখানে কাজ করবে। এই তিনজন মিলে রীতিমতো যে ভুলটা ছিল সেই ভুলটা শুধরে দিবে। তার জন্য এই তিনটাকে আমরা একসাথে বলি রিপেয়ার কমপ্লেক্স। তারা রিপেয়ার করে দিবে, কোনো ভুল রাখা যাবে না। কারণ কি দেখো ভাইয়া, যদি কখনো ভুলটা থেকে যায়, সেটা যদি রিপেয়ার না হয়, সেখান থেকে কিন্তু আমাদের শরীরে ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, বিভিন্ন কোলন ক্যান্সার হতে পারে, এই সমস্যাগুলো হয়ে যেতে পারে। কারণ ডিএনএ তো ভাই বুঝতেইছো, ডিএনএ কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে ভুল তো রাখা যাবে না। তখন এরা একসাথে হয়ে এই সে প্রুফ রিডিংটা করে ফেলে এবং সেই ভুলটা ঠিক করে ফেলে। এভাবেই কিন্তু আসলে আলটিমেটলি আমাদের রেপ্লিকেশনের সব কাজ এভাবেই শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো ভাই, আমি যেভাবে বলেছি, যদি আবার সমস্যা আরেকবার ভিডিওটা দেখে ফেলতে পারো, যদি আরেকবার দেখে ফেলো তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। এইভাবে রেপ্লিকেশনটা শিখবেন, আর যেটা শিখেছেন এইভাবে যা লিখে ফেললেই আপনি 100% মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, 100% মার্ক আর কি 4 মার্কের জন্য আসবে। ঠিক আছে, মানে 4 মার্কে 4 মার্ক যেটা, সেটাই তো 100%। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এই যে আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই, রেপ্লিকেশন আমরা শিখলাম। তো আপনাদের সবাইকে শেখার জগতে আমন্ত্রণ রইল। আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।